ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে আমি আব্দুল লতিফ স্যার আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে নতুন একটি অধ্যায়, তৃতীয় অধ্যায় চলতড়িৎ শুরু করব। ইতিপূর্বে অধ্যায় 2 স্থির তড়িৎ নিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং এই নিয়মগুলোকে বেশি করে ফলো করতে বলেছি। আগামী পরীক্ষায় তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই তিনটি অধ্যায়ের সিলেবাস দেয়া আছে। আমরা আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ে চলতড়িতের টপিকস গুলোতে চলে যাই। আমরা প্রথমেই পড়ব জুলের সূত্র। অধ্যায় 3 চলতড়িৎ। জুলের তাপীয় ক্রিয়া। প্রথমে জুলের সূত্রটি করতে হলে আমরা পড়ব আগে জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়া কি? প্যাসকাল জুল তিনি প্রথম দেখান যে একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে এই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। অর্থাৎ তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। এই তাপের সাথে তিনি একটি সম্পর্ক দেখান। এই সম্পর্কটি জুলের সূত্র নামে পরিচিত। আমরা এখন জুলের সূত্রটিকে প্রথমে পড়ব। জুলের সূত্রটি হলো, যখন কোনো তাপ এবং কাজ, আমরা ইতিমধ্যে দ্বিতীয় পত্রে পড়ে এসেছি। জুলের সূত্রগুলো কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন একটি পরিবাহীর মধ্য দিয়ে কিছু তড়িৎ প্রবাহ চালনা করা হয়, পরিবাহীর রোধ থাকে, তারপরে এই পরিবাহীতে তড়িৎ প্রবাহ চালনা করতে কিছু সময় খরচ হয়। এই কয়েকটি রাশির উপর নির্ভরশীল। আমরা প্রথমেই পড়ব জুলের প্রথম সূত্র। প্রথম সূত্র হলো তড়িৎ প্রবাহের সূত্র। প্রথম সূত্র বা প্রবাহের সূত্র। আমি একটা পরিবাহী তার নিলাম, একটা পরিবাহী তার। এই পরিবাহীর মধ্য দিয়ে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করি একটি নির্দিষ্ট সময় ধরে, পরিবাহী তারের রোধ নির্দিষ্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট রোধের পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে এই পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় তা ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, তাপ শক্তি পাওয়া যাবে, তা তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ দ্বিগুণ করলে উৎপন্ন তাপের পরিমাণ হবে 4 গুণ। এখানে শর্ত থাকে আর ও ই স্থির, অর্থাৎ
তখনই কেবল উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সমানুপাতিক হবে যখন ওই পরিবাহীর রোধের মান নির্দিষ্ট থাকবে, অপরিবর্তনশীল অর্থাৎ ফিক্সড, এবং নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হবে। দ্বিতীয় সূত্র, বা রোধের সূত্র। এই পরিবাহীর একটি রোধ আছে, রোধ ধরলাম আর। তাহলে কোন পরিবাহীতে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে বা পাওয়া যাবে তা ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। এখানে শর্ত থাকে যে তড়িৎ প্রবাহ ফিক্স থাকতে হবে, আই ও টি স্থির, অর্থাৎ নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় ধরে চালনা করলে যে তাপ শক্তি পাওয়া যাবে তার রোধের সমানুপাতিক। রোধ যত বেশি হবে তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে। এবার তৃতীয় সূত্র, বা সময়ের সূত্র। সময়ের সূত্র হলো H সমানুপাতিক T, অর্থাৎ নির্দিষ্ট রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট প্রবাহের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তা ওই প্রবাহ কালের সমানুপাতিক, অর্থাৎ যে সময় ধরে আমরা চালনা করব তড়িৎ প্রবাহ তার সমানুপাতিক। যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ দেব তত বেশি তাপ উৎপন্ন হবে। এখানে শর্ত আই ও আর স্থির, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং রোধ স্থির থাকবে, তড়িৎ প্রবাহ এবং রোধের মান নির্দিষ্ট থাকতে হবে। এমন সূত্রগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা একটা বৃহৎ সূত্র পাই। সুতরাং এই সমানুপাতিক পাচ্ছি আই স্কয়ার আর টি। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটি ধ্রুবক আসে, এইচ সমান সমান কে আই স্কয়ার আর টি। এখন এখানে রাশিগুলোর মান যদি এক একক বসাই, অর্থাৎ টি সমান 1 সেকেন্ড, আই সমান 1 অ্যাম্পিয়ার এবং রোধ সমান 1 ওহম, তাহলে এই সমান যদি হয় 1 জুল, অর্থাৎ একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে যদি 1 জুল তাপ উৎপন্ন হয়, এত হলে তাপ উৎপন্ন হলে আমরা লিখতে পারি কে সমান 1। এখানে মানগুলো বসিয়ে দিলে কে সমান আসে 1। সুতরাং এই সমান আমরা পাচ্ছি তখন আই স্কয়ার আর টি। এটি জুলের তাপীয় সূত্র। এবার আমরা এই সূত্রটির আরো কিছু রূপভেদ দেখব। আমরা এখানে পেলাম H সমান I স্কয়ার RT। আমরা ওহমের সূত্র থেকে জানি I সমান V বাই R। এই V বাই R যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি H সমান V বাই R, বসিয়ে দিলে V স্কয়ার বাই R T। আরেকটি সমীকরণ পেয়ে গেলাম। এবার যদি এখানে V সমান লিখি R গুণন করে IR, তাহলে IR যদি বসিয়ে দেই V এর মান
এখানে যদি ভি এর মান আই আর বসিয়ে দেই, আচ্ছা আমরা এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে আসি। আর সমান ভি বাই আই সমান সমান আর, এটা যদি বসিয়ে দিই আর এর জায়গায়, এখানে যদি আর এর পরিবর্তে ভি বাই আই বসিয়ে দিই, তাহলে একটি আই ভাগ হয়ে যাবে, থাকবে ভি আই টি, ভি আই টি। এছাড়া আমরা জানি তড়িৎ প্রবাহ আই সমান কিউ বাই টি বা কিউ সমান সমান আই টি। এখানে যদি বসিয়ে দেই তাহলে এই সমান পাচ্ছি কিউ ভি কিউ। কিউ হলো আধান, তাহলে আমরা উৎপন্ন তাপের কয়েকটি সূত্র পেলাম। এই সমান আই স্কয়ার আর টি, এই সমান ভি স্কয়ার বাই আর টি, এই সমান ভি আই টি, এই সমান ভি কিউ। আচ্ছা, এবার আমরা এখান থেকে দেখব জুল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা শিখে এসেছিলাম তাপ যখনই কাজে রূপান্তরিত হয় অথবা কাজ যখনই তাপে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ছিল, জুলের সূত্রটি ছিল H সমান 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 W সমান সমান JH, W সমান সমান JH। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে W যেটা ছিল তাপের যান্ত্রিক সমতা, অর্থাৎ যান্ত্রিক সমতা যদি ধ্রুবক ধরে নিই তাহলে W সমানুপাতিক H লেখা যায়। অর্থাৎ তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। তাপ যদি সম্পূর্ণরূপে কাজে বা কাজ যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তর হয় তাহলে আমরা কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে অর্থাৎ তড়িৎ শক্তি প্রয়োগ করে যে তাপ শক্তি পাচ্ছি, এই তাপকে যদি আমরা কাজে পরিণত করতে পারি, যেমন মনে করো বৈদ্যুতিক হিটার, তারপরে বৈদ্যুতিক ওয়াটার হিটার, যেমন আমরা বলতে পারি কেটলি, ইলেকট্রিক কেটলি গুলো বৈদ্যুতিক ওয়াটার হিটার বা ইলেকট্রিক কেটলি। এই কেটলি গুলোতে আমরা পানি গরম করি, তারপর বৈদ্যুতিক আয়রন বা ইস্ত্রি এগুলো দিয়ে আমরা জামা কাপড় আয়রন করে থাকি। তাহলে এই জিনিসগুলো কিভাবে কাজ করে? এই জিনিসগুলো বিদ্যুৎ শক্তিকে কাজে রূপান্তর করে, তাপ শক্তিতে রূপান্তর করে সেই তাপ দিয়ে কাজ সম্পাদন করা হয়। তার মানে বিদ্যুৎ শক্তিটা তাপে রূপান্তর হচ্ছে, তাপ শক্তিটা কাজে রূপান্তর হচ্ছে। আমরা সেক্ষেত্রে কাজের বেলায় লিখতে পারি W সমান সমান H সমান সমান I স্কয়ার RT সমান সমান V স্কয়ার বাই RT সমান সমান VIT। সবগুলো W এর সমান লেখা যায়। এবার আমরা আসবো আরেকটি বিষয়, ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতা কোন বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ করে অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে তার পরিমাণকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। যেমন আমরা ধরে নিলাম যে টি সময়ে কোন একটি বৈদ্যুতিক যন্ত্র ডব্লিউ পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে। ব্যয়িত শক্তি
শক্তি ডব্লিউ। সুতরাং 1 সেকেন্ড সময়ে ব্যয়িত শক্তি ডব্লিউ বাই টি। তাহলে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ শক্তি ব্যয় করে অর্থাৎ অন্য শক্তিতে রূপান্তর করে তার পরিমাণ হলো বৈদ্যুতিক ক্ষমতা। সুতরাং ক্ষমতা P সমান লিখতে পারি W বাই টি। ক্ষমতার একক হলো ওয়াট। এবার আমরা এখান থেকে W এর মানগুলো যদি বসিয়ে দেই তাহলে P সমান লিখতে পারি VIT ভাগ টি সমান সমান VI। অনুরূপভাবে সব যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে পাবো, আমি নিচে নিচে লিখে দিই, P সমান I স্কয়ার R, P সমান V স্কয়ার বাই R। তাহলে আমরা ক্ষমতার কতগুলো সূত্র পেয়ে যাচ্ছি। এখান থেকে ক্ষমতা নির্ভর করে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের উপর, ক্ষমতা নির্ভর করে তড়িৎ প্রবাহ এবং রোধের উপর, ক্ষমতা নির্ভর করে বিভব পার্থক্য এবং আর এর উপর। তার মানে কোন বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এবার আরেকটি নতুন টপিকসে চলে আসব। নতুন টপিকস হলো তারণ বেগ। তৃতীয় অধ্যায়ের সাথে তোমাদের এসএসসি চলতরিতের অনেকটাই মিল। একই ধরনের প্রায় সার্কিট গুলো, প্রায় একই রকমের অঙ্কগুলো, আমরা সেগুলো এখানে সমাধান করব। তার আগে আরো কিছু নতুন নতুন বিষয়ের মধ্যে এখানে পাচ্ছি তারণ বেগ। তারণ বেগ কাকে বলে? তারণ বেগ হলো একটি পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করে, ইলেকট্রন গতিশীল হয়। তার মানে একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহের সময় বা তড়িৎ পরিবহনের সময় ইলেকট্রন যে বেগে গতিশীল হয় তাকেই বলা হয় তারণ বেগ। অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের বেগকেই মূলত তারণ বেগ বলা হয়। তাহলে আমরা একটি তারণ বেগের রাশিমালা হিসেব করব। আমি একটি পরিবাহী নিলাম, ধরলাম এই পরিবাহীর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A, পরিবাহীর দৈর্ঘ্য L, সম্পূর্ণ পরিবাহীর দৈর্ঘ্য L। এতে ধরে নিলাম, আমি একটু লিখে দেই, প্রবাহ I, দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। এই পরিবাহীর একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ধরে নেই, লিখলাম ইলেকট্রনের আধান E, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা M। পরিবাহীর প্রতি 1 মিটার কিউব আয়তনে ইলেকট্রনের সংখ্যা আমরা n ধরে নিছি। তাহলে ইলেকট্রনের তারণ বেগ কত? তারণ বেগ
সমান সমান ভি। আমরা এই ভি এর একটি রাশিমালা প্রতিপাদন করব। এখান থেকে আমরা বের করতে পারি, সুতরাং পরিবাহীর মোট আয়তন। আয়তন থেকে আমরা কি জানি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য গুণন করলে আয়তন পাই। তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য গুণন করে মোট আয়তন পেয়ে গেলাম। আমরা এখানে পড়ে আসলাম যে একক আয়তনে অর্থাৎ 1 মিটার কিউব আয়তনে ইলেকট্রনের সংখ্যা আছে এল পরিমাণ। সুতরাং পরিবাহীর মোট এল পরিমাণ আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে? পরিবাহীর মোট ইলেকট্রন সংখ্যা সমান সমান এন এ এল। আমি আরো একবার বলছি, 1 মিটার কিউব আয়তনে যদি ইলেকট্রন সংখ্যা হয় এন, তাহলে এ এল পরিমাণ আয়তনে ইলেকট্রন সংখ্যা কি হবে? আরো বেশি, ঐকিক নিয়মে, অর্থাৎ এন এ এল। এখন আমরা দেখি ইলেকট্রনের আধান ই, অর্থাৎ একটি ইলেকট্রনের আধান যদি ই হয়, তাহলে এন এ এল সংখ্যক ইলেকট্রনের আধান কত হবে? ঐকিক নিয়ম করি। সুতরাং পরিবাহীর মোট আধান হবে ইউ সমান এন এ এল ই। একটি ইলেকট্রনের আধান যদি ই হয়, তাহলে এন এ এল সংখ্যক ইলেকট্রনের আধান হবে এন এ এল ই। আবার আমরা জানি বেগ সমান সমান কি? বেগ ভি সমান সমান এল বাই টি। কেন? আমরা জানি বেগ ভি সমান দূরত্ব ভাগ সময়। একটি ইলেকট্রন এই পরিবাহীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হলে মোট এল পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এতে যদি সময় লাগে টি পরিমাণ, তাহলে আমরা বেগ ভি সমান এল বাই টি লিখতে পারি, অর্থাৎ দূরত্ব ভাগ সময়। সুতরাং এখান থেকে লেখা যায় টি সমান সমান এল বাই ভি। এখন আমরা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সূত্র থেকে জানি, তড়িৎ প্রবাহের সূত্র থেকে লিখতে পারি, সুতরাং প্রবাহ আই সমান লেখা যায় কিউ বাই টি। একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তার পরিমাণকেই বলা হয় তড়িৎ প্রবাহ। বা এখান থেকে লিখতে পারি আই সমান সমান কিউ সমান পেয়েছি এন এ এল ই, আর টি সমান পেলাম এল বাই ভি। বা আই সমান সমান গুণ দিয়ে উল্টিয়ে দিলে এন এ ভি ই। সুতরাং ভি সমান সমান আই বাই এন এ ই। এটি তারণ বেগের রাশিমালা। এটি হচ্ছে তারণ বেগের রাশিমালা, অর্থাৎ ইলেকট্রন একটি পরিবাহের মধ্যে দিয়ে কি বেগে গতিশীল হবে তার পরিমাণ। আমরা এখান থেকে আরেকটি বিষয় জানবো, প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব কি? কোন পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় তাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। আমি ধরলাম কোন পরিবাহী এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে আই পরিমাণ প্রবাহ যাচ্ছে, সুতরাং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের প্রবাহ যায় আই বাই এ, অর্থাৎ প্রবাহ ঘনত্ব
জে সমান সমান আই বাই এর একক অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এটি হলো প্রবাহ ঘনত্ব। এখন আমরা এখান থেকে আই এর মানটা বসিয়ে দিতে পারি, বা আমি উপর থেকে লিখলাম নিচ থেকে, বা প্রবাহ ঘনত্ব জে সমান সমান আই এর মান পেলাম এন এ ভি ই ডিভাইডেড বাই এ সমান সমান এন ভি ই। এটা প্রবাহ ঘনত্ব রাশিমালা। প্রিয় শিক্ষার্থীরা, চলতরিতের আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা রোধ এবং সার্কিট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই লকডাউনের সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে। খুবই প্রয়োজন, একান্তই প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবে না। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।